আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি বর্তমানে দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, অশেষ মেহেরবানিতে। আজকে আবার আপনাদের সামনে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি, এবং কি যাতে পরবর্তীতে আরো নতুন নতুন কিছু খবর নিয়ে বা পরামর্শ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। গতকাল রাত্রের একটি ঘটনা, সেই ঘটনাটি সারাদিন আজকে পর্যালোচনা করা এবং কি নিজের ভিতরে চিন্তা করা। আসলে কিছুদিন হয়েছে আমি আবার লাইভে কথা বলি না। চিন্তা করলাম কোন বিষয় নিয়ে কথা বলা যায়, বর্তমান সময় সাপেক্ষ এবং কি টপ অফ দ্য কান্ট্রি কোন বিষয়টি আছে। তো সবসময় বেশিরভাগ ওই বিষয় নিয়ে কথা বলতে চাই এবং কি দু একটি কথা বলি। এতে হয়তো জাতির কোনো উপকার না হলেও নিজের প্রতি একটু আত্মতৃপ্তি হয়, যে অন্তত আগে তো কথা বলার মতো স্কোপ ছিল না, বা কথা বলতে গেলে অনেক ভয় কাজ করত। অনেক সময় মামলা হামলা গুম হত্যারও সম্মুখীন অনেকে হয়েছে। এই ভয় নিয়ে হয়তো কখনো এরকম বলা হয়নি, কিন্তু বর্তমানে যে অবস্থা, প্রেক্ষাপট, আলহামদুলিল্লাহ আগে থেকে আইন শৃঙ্খলা বলেন, জবাবদিহিতার কথা বলেন, এবং কি বিভিন্ন ধরনের এখন আর ওই ধরনের কোনো হুমকি ধামকি গুম খুনের কোনো অবকাশ নেই। তাই মন খুলে প্রাণ খুলে দু একটি কথা বলা যায় অনলাইন মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে, যে যার যার মতো বলতেছে, এবং কি আশা করি ভবিষ্যতে এ বলা যাতে অব্যাহত থাকে। কারণ একটি দেশ স্বাধীন বলা যায় তখনই যখন আপনার বাক স্বাধীনতা থাকবে, আপনার কথা বলার ক্ষমতা থাকবে, স্বাধীনভাবে কথা বলার ক্ষমতা থাকবে, স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষমতা থাকবে, স্বাধীনভাবে নেতা নির্বাচন করার ক্ষমতা থাকবে। তো এখন বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বা আমাদের গণ অভ্যুত্থানের সরকার, এ কারণে সময় সুযোগ সবার অনুকূলে, এবং কি চাইলেই আপনি আপনার মতো করে কথা বলতে পারেন। এটা খুবই ভালো দিক। আশা করি ভবিষ্যতে যে কোনো সরকারি আসুক না কেন, যাতে আমাদের এই ধরনের কথা বলার কোনো বিঘ্ন না ঘটে, কোনো সমস্যা না হয়, পরবর্তীতে যাতে আমরা এভাবে কথা বলতে পারি, সেই কামনা করছি। আজকে যে বিষয়ে কথা বলবো, গতকালকে রাত্রে গুলশানের একটি ঘটনা। আমাদের সমমনা, আমাদের সহযোদ্ধা, জুলাইয়ের অগ্রণী ভূমিকা রাখার একটি দল, ছাত্র জনতার একটি দল, যাকে আমরা মনে প্রাণে এবং কি ভবিষ্যতের নেতা হিসেবেও আমরা তাদেরকে দেখতে পছন্দ করি, এবং কি আশা করি পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তরুণ নেতৃত্ব প্রয়োজন বাংলাদেশের। কারণ বর্তমানে যারা রাজনীতি করতেছে বেশিরভাগই আমরা দেখি মোটামুটি 90-এর আগের যুগের মানুষ। তো বর্তমান যে সমাজ ব্যবস্থা আছে, এখানে নতুনত্ব আসা দরকার আছে, যুব সমাজ আসা দরকার আছে। যেখানে যুব সমাজ আছে এখানে অবশ্যই উন্নত নতুন চিন্তা চেতনা, নতুন ভাবে কাজ করা সম্ভব। তাই দু একটি কথা বলা। আসলে এনসিপি একটি নতুন দল, তাদের অনেক ভাঙা ঘরের মধ্যে দিয়ে হয়তো দল গঠন করতে হবে। সামনে তাদের অনেক পথ বাকি আছে, শিখার মতো অনেক কিছু বাকি আছে, শিখার শেষ নেই। যে বিষয়টি আমার কাছে বেশি খারাপ লাগছে, এনসিপির সম্ভবত দুইজন গতকাল রাত্রে চাঁদাবাজির দায়ে
গ্রেপ্তার হয়েছে, যতটুকু পেপার পত্রিকা বা ইলেকট্রিক মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই দুঃখজনক হলেও সত্য। অনেকে হয়তো আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরিচিত অনেক ভাই আছে বিএনপি করা, জামায়াত করা বা বিভিন্ন ধরনের অনেকের সাথেই চলাফেরা। অনেকেই বলে যে আপনি তো সবসময় টুকটাক কথা বলেন, কিন্তু কই এনসিপি কে নিয়ে তো কোনো কথা বললেন না। আজকেও আমার দুই একটা ভাই এ ব্যাপারে বলছে। তো এই কারণে চিন্তা করলাম আজকে যেহেতু কয়েকদিন যাবত লাইভ করি না, তো একটা টপিক রাখা যায় এই বিষয় নিয়ে। সবসময় একটা কথা সত্য, দোষী ব্যক্তি সে দোষী, যে সে যে দলেরই হোক না কেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই দলেরও যদি কোনো দুষ্কৃতিকারী থেকে থাকে, তাহলে অবশ্যই সে দুষ্কৃতিকারী। ব্যক্তির দায় দল কখনো এড়াতে পারে না, এটা বাস্তব। আমি যদি অন্যায় করি, সে অন্যায় শুধু আমার অন্যায় না, সে অন্যায় অবশ্যই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, দলকে ব্যাকফুটে নিয়ে যায়, দলের যে সুনাম ক্ষুণ্ণ হয়, সমাজে দলের বিশাল ক্ষতি হয়ে যায়। এ কারণে আমরা যে রাজনীতি দলগুলো বর্তমানে সমাজে রাজনীতি করে যাচ্ছে, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য হার চাঁদাবাজের সাথে জড়িত। এটা অস্বীকার করার মতো না। বিগত দিনে যারা রাজনীতি করেছেন, অধিকাংশ বড় বড় দলই চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন হত্যা মামলা, টেন্ডারবাজির সাথে জড়িত। তবে 24-এর পরে যে রাজনীতি আমরা আশা করেছিলাম যে এই রাজনীতি হবে সাম্য, মানবিকতা এবং কি স্বাধীনভাবে, এখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। দুঃখের সহিত বলতে হয়, আসলে যদিও 10 মাস পেরিয়ে প্রায় 1 বছর বলা যায়, কিন্তু এখনো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সেটা দুর্ভাগ্যজনক হলেও সত্য। চেষ্টা থাকা সত্ত্বেও হয়তো এখনো ওই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের ঐক্য এরকম ভাবে হয়ে ওঠেনি যে আমরা দুর্নীতির বিরুদ্ধে বা চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতে পারি। কারণ আজকে যদি আমি কথা বলি চাঁদাবাজের বিরুদ্ধে, কালকে হয়তো আমার উপর হামলা আসতে পারে। এ কারণে আমিও চাই একটু আড়াল করে, একটু এই বিষয়ে কথা না বলে চলে যায়। এতে আমি মনে করি সমাজের ক্ষতি, ব্যক্তির ক্ষতি এবং কি দলের ক্ষতি। আজকে কালকে যাকে গ্রেপ্তার করা হলো চাঁদাবাজির দায়ে, সে আগে পরে অবশ্যই আরো অনেক ঘটনাই ঘটিয়েছে। হয়তো গতকালকের ঘটনাটা তার হয়তো দুর্ভাগ্যজনক, সে গ্রেপ্তার হয়ে গেছে। যদি সে গ্রেপ্তার না হতো, তাহলে তাকে কেউ বলতে পারতো না চাঁদাবাজ। তো আমাদের এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। রাজনীতি করতে হবে রাষ্ট্রের জন্য, রাজনীতি করতে হবে দেশের জনগণের জন্য, রাজনীতি করতে হবে আপনার আশেপাশে অবহেলিত, নিরীহ মানুষদেরকে নিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতির মানে এই না আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন, কোটি টাকার মালিক হয়ে যাবেন, তাহলে আর রাজনীতি করার দরকার নেই। আপনি ডাকাতি করতে পারেন, চুরি করতে পারেন, ছিনতাই করতে পারেন, এইসব কাজে আরো তাড়াতাড়ি ধনী হওয়া যায়। যেহেতু রাজনীতি একটি মহৎ কাজ, সমাজকে সেবা করার কাজ, সমাজকে যেভাবে সেবা করা যায়, এই নেতৃত্ব তৈরি হয় রাজনীতিবিদ থেকে। তো আমাদের যারা রাজনীতিবিদ যারা আছেন এবং কি পরবর্তীতে যারা রাজনীতি করার ইচ্ছা পোষণ করেন, সর্বপ্রথম তাদের হতে হবে ন্যায় এবং কি নীতিবান। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সে যেই হোক না কেন। যদি নিজের দলের নিজের ভাই হয়, তবুও তাকে অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না। এনসিপির ব্যাপারে বলতে চাই আমি, এটা নতুন একটি দল, তারুণ নির্ভর দল। এখানে অনেক তরুণ, আহ অনেকেই দেখা যায়
ব্যক্তিগতভাবে আমি হয়তো অনেকেই পছন্দ করি, নাহিদ আছে, হাসনাত সার্জিস, তাদেরকে আমি বিগত দিন থেকে দেখে আসতেছি, তাদেরকে আমি মহব্বত করি, পছন্দ করি। কারণ আমি একটি কবিতাও লিখেছিলাম, হয়তো টুকটাক কবিতা লিখি, এর মাধ্যমে লিখেছিলাম যে যেদিন তরুণরা জাগবে ওই দিনই জাগবে বাংলাদেশ। তো তরুণদের জাগা দরকার। তরুণরা যখন উজ্জীবিত হবে তখনই বাংলাদেশ নতুন দিগন্তের দিক দেখবে, নতুন দিক উন্মোচিত হবে। তাই তরুণদেরকে আরো নীতিবান, সৎ হতে হবে, যাতে তাদের মাধ্যমে দেশের কোনো ক্ষতি না হয়, দশের কোনো ক্ষতি না হয়, সেই দিকটা ভালো করে দেখতে হবে। এনসিপিকে বলতে চাই, আপনাদের দলের মধ্যে যদি কোনো দুষ্কৃতিকারী থেকে থাকে, আপনারা নিজেরা নিজেরা এটাকে আবার বাছাই করুন এবং কি তাদেরকে, সেই দুষ্কৃতিকারীদেরকে আপনারা চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বহিষ্কার করুন। আর নইলে জনগণ যেভাবে আপনাদেরকে মনে প্রাণে ভালোবেসেছিল, ঠিক ওইরকম ভাবেই আপনাদেরকে ঘৃণা করতে বিন্দু পরিমাণ সময় নেবে না। জনগণ ততক্ষণই আপনাকে সাপোর্ট করবে যতক্ষণ পর্যন্ত আপনি জনগণের স্বার্থে কাজ করবেন। জনগণের স্বার্থ বিরোধী একটি দল কাজ করেছে, এই কারণে সে আজকে দেশ ছাড়া, সমাজ ছাড়া, এবং কি তার কথা এখন কেউ শুনতেও চায় না। তো আমি বলতে চাই, রাজনীতিবিদ যারাই আছেন, আসুন দেশটাকে ভালোবাসি, দশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, সমাজকে ভালোবেসে সমাজটাকে নতুন করে সাজাই, সুন্দর করে সাজাই, যাতে পরবর্তী ভবিষ্যতে আপনার আমার সন্তানেরা একটি বাংলাদেশ পায়, সুন্দর, সার্বভৌমত্ব এবং কি স্বাধীন, যেখানে কোনো পেশি শক্তি, কোনো কালো টাকা, কোনো দুর্নীতিবাজের ক্ষমতা থাকবে না, যেখানে থাকবে ন্যায়, নীতি, নিষ্ঠা, অকনিষ্ঠ, যাতে আমাদের এদেশে সবাই একত্রে একই ছাতার নিচে থাকতে পারে, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে। আসলে ভিডিওটাই করাই এনসিপি কে নিয়ে। এনসিপি, আমি সবসময় বলি, তরুণ নির্ভর একটি দল। তাদের অনেক, এই দল করার প্রতি হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, ভুল থেকে তারা শিখবে, শিক্ষা নিবে, এটাই বাস্তব। আপনি যদি ভুল না করেন তাহলে আপনি শিক্ষা নেবেন প্রত্যেকে। তাই এনসিপির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের দলকে ভালো করে গুছান। পরবর্তী বাংলাদেশকে যদি আপনারা নেতৃত্ব দিতে চান, তাহলে আপনারা নিজেরা নিজেদেরকে আগে প্রস্তুত করুন। আপনাদের মধ্যে যদি কোনো দুষ্কৃতিকারী থেকে থাকে, চাঁদাবাজ থেকে থাকে, অসাধু কেউ থেকে থাকে, আপনারা নিজেরা নিজেরা আগে তাদেরকে চিহ্নিত করুন এবং কি দৃষ্টান্তমূলক শাস্তি দিন। বহিষ্কার, ওই যে আগে আমরা একটা কথা বলতাম একটি দলকে, যে চাঁদা আনতে পারলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, এটা যাতে আপনাদের দলের প্রতিও না হয়, বলা না লাগে, এই কারণে আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। আমাদের চাঁদপুর মতলব এনসিপির অনেক হয়তো নেতৃবৃন্দ আছেন, আমার ভিডিওটা দেখতে পারেন, পরবর্তীতে হয়তো দেখতে পারেন। তাই আপনাদেরকে আহ, একজন সহপাঠী হিসেবে, সাধারণ জনগণ হিসেবে পরামর্শ মনে করতে পারেন, যেহেতু আমি একজন দেশের নাগরিক। আমার প্রত্যেকটি রাজনৈতিক দলকেই কথা বলার মতন আমার অবশ্যই অধিকার আছে, কারণ আমার দিন শেষে একটি ভোট আছে। আমার ভোটটি অনেক মূল্যবান। আমি মনে করি আমি ভোটটি তাকেই দেব যে এদেশ থেকে দুর্নীতি মুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে, টেন্ডারবাজ মুক্ত করবে। আমি এমন কোন দলকে ভোট দিব না যারা আমার ভোট পাওয়ার পরে তারা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, লুটতরাজ করে, রাহাজানি করবে, মদের আইন পাশ করবে। এই ধরনের কাউকে আমি ভোট দিব না। তাই আমার ভোটটা যাতে ভালো একটি বাক্সে পড়ে, ভালো একটি মানুষ পায়, সে লক্ষ্যে আমি দুই চারটি কথা বলছি। এনসিপির যদি কোনো ভাই আমার কথায় কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কি আহ, আমার এক ভাই লিখছে, ভাই নির্বাচন
হবে নাকি, আহ নির্বাচন কি হবে? অবশ্যই নির্বাচন অবশ্যই হবে বাংলার মাটিতে, এবং আমি মনে করি খুব সুন্দর নির্বাচন হবে। ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে 54 বছর 55 বছরের এই ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি সবচেয়ে সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ ভাবেই আমাদের এবারকার নির্বাচন অবশ্যই হবে। সে নির্বাচনে আমরা সবাই যারা যারা যার যার যোগ্য প্রার্থী আছে তাদেরকে আমরা চিহ্নিত করব, যাতে সে সৎ, যোগ্য, ন্যায় নীতিবান লোক হয়। সেই দিকে আমরা অবশ্যই দৃষ্টি দিব। আমরা এখানে যারাই আছি সবারই ভোট অনেক দামি একটি ভোট। ভোট শুধু একটি কাগজের ব্যাপার নয়, এটা আপনার 5 বছরের জন্য বৈধতা দেওয়ার একটি সার্টিফিকেট, একটি দলিল। আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি আপনার সর্বোচ্চ ইচ্ছা শক্তিকে 5 বছরের জন্য তার কাছে বিলিয়ে দিচ্ছেন। তাই ভোট দেওয়ার আগে অবশ্যই আমরা চিন্তা ভাবনা পরামর্শ করে ওই ব্যক্তিকেই ভোট দিব যিনি আমাদের সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজে আসে। এমন কোনো ব্যক্তিকে ভোট দেব না যাতে দিন শেষে সে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বা আমার টাকা সে বেগম পাড়ায় পাচার করে। এরকম কোনো লোককে আমরা ভবিষ্যতে ভোট দেওয়ার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখবো তাদের প্রতি। আমি যাকে ভোট দেব তার হয়তো অর্থ সম্পদ কম হতে পারে, তাকে হয়তো দেখতে খারাপ দেখা যেতে পারে, তাকে হয়তো তার হয়তো ওরকম আহ টাকা নাও থাকতে পারে, কিন্তু না, আপনি টাকাওয়ালা দেখে ভোট দিবেন, সে আরো বেশি করে চুরি করবে। আপনি দেখবেন সৎ, যোগ্য, ন্যায় নীতিবান একজন ব্যক্তি, এটাই বাস্তব। তো অনেক কথা বলে ফেললাম, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। দেশে ডাকতেছি চুরিদারি ছিনতাই, ও, দেশে দেশে ডাকাতি, চুরিদারি, ছিনতাই নিয়ে কিছু বলেন। আসলে চুরি বিগত দিনেও চুরি হয়েছে, এটা বাস্তব। অনেকে চুরি করে পেশায়, অনেকে চুরি করে নেশায়, আহ অনেকে চুরি করে পেটের দায়। আমি মনে করি যারা পেটের দায়ে চুরি করে তাদের প্রতি আমাদের সহমর্মিতা থাকা দরকার, তাদের প্রতি আমাদের আন্তরিক হওয়া দরকার। যে যিনি পেটের দায়ে চুরি করে তাকে, আমার মনে হয় সমাজ থেকে তো যদি তাকে স্বাবলম্বী করা যায়, সহযোগিতা করা যায়, তাহলে সে কখনোই আর চুরি করবে না। আর যার অভ্যাস হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে চুরি করা, তাকে আমাদের, যেহেতু বাংলাদেশে এখনো শরিয়া ভিত্তিক কোনো আইন চালু হয়নি, শরিয়া আইন চালু হলে অবশ্যই শরীয়ত মোতাবেক যেভাবে তার বিচার হওয়া দরকার, সেই বিচারে অবশ্যই বিচার হতো। যেহেতু এদেশে এখনো শরিয়া আইন চালু হয়নি, তাই হয়তো দেশের প্রচলিত আইন যেভাবে কাজ করে সেভাবেই আমাদের অগ্রসর হওয়া দরকার, এবং কি পরবর্তীতে যাতে এদেশে শরিয়া আইন চালু হয় ওই লক্ষ্যে আমাদের কাজ করে যাওয়া দরকার। এটাই আমাদের প্রয়োজন। চুরি ডাকাতি চিন্তা অবশ্যই বেশি হচ্ছে, এটা বাস্তব, তবে কিছু করার নাই। যেহেতু বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তাদের অভিজ্ঞতার ঘাটতি থাকতেই পারে, এটা বাস্তব। কারণ সবাই সব যোগ্যতা নিয়ে জন্ম নেয় না, যোগ্যতা নিজের মধ্যে আস্তে আস্তে নিয়ে আসতে হয়। আমি এক সময় হয়তো ফেসবুকে বা ক্যামেরার সামনে কথাই বলতে পারতাম না, এখন টুকটাক দু একটা কথা বলি। হয়তো কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে, এটাই বাস্তব। সবার সবার মন মতো আমার কথা বলা সম্ভব না, কারণ আমিও রক্তে মাংসে গড়া একজন মানুষ, আমারও ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমার শ্রোতা ভাই যারা আছেন, এবং কি আমার বড় ভাই সমতুল্য আমাদের সিফাতুল্লাহ মজুমদার সাহেব আমাকে দেখতেছেন বর্তমানে, আহ বড় ভাই, উনিও আমাকে অনেক উপদেশ দিতে পারেন, যাতে পরবর্তীতে এই ধরনের উপদেশ আমি কাজে লাগাতে পারি। আহ, বিভিন্ন সময়ে ওনাদের কাছ থেকে ভালো পরামর্শ চাই, আলহামদুলিল্লাহ সর্বদা আমার। তারপরে আরিফ মির্ধা বড় ভাই, উনিও আমাদের এক
জামায়াতের শীর্ষ পর্যায়ের একজন নেতা, আমাদের মতলব দক্ষিণের। উনিও আমার লাইভটি দেখছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, সালাম। আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং কি আমার ভিডিওটি মাঝে মধ্যে দেখেন বিদায়, এই কারণে হয়তো আমিও আহ, একটু একটু করে নতুন করে লাইভ করা শুরু করছি, দেশকে নিয়ে দশকে নিয়ে কথা বলতে শুরু করেছি। জানি না এই কথা বলা কতটুকু কতদিন পর্যন্ত নিয়ে যেতে পারবো। চেষ্টা আছে, চিন্তা আছে, যাতে পরবর্তীতে আমাদের এই কথাগুলো আহ, যাতে মানুষের কাছে পৌঁছে যায়, একটি মানুষের কাছে যাতে পৌঁছে যায়, পৌঁছানোর পরে যদি কোনো উপকার হয় কথার দ্বারা, তাহলে অবশ্যই আমি ধন্য, আমার চেষ্টা সফল। আমাদের শাকিল ভাই আমার খুবই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের মতলব থানায় বিগত দিন ছিলেন। আমার বলতে গেলে আমার ফার্নিচার দোকানের নিয়মিত কাস্টমার বলা যায়। কাস্টমার বলবো না, তার আমি ভাই বলি, আমার বড় ভাই সমতুল্য। সবসময় সহযোগিতা পেয়েছি ভাইয়ের কাছ থেকে। আশা করি পরবর্তীতেও যদি কোনো সমস্যা বা সমস্যার সম্মুখীন হই, আশা করি আমি শাকিল ভাইয়ের কাছ থেকে সবসময় সহযোগিতা পাবো, এটাই প্রত্যাশা। ভাই ঢাকায় যে কত বড় প্রোগ্রাম করলে সে সম্পর্কে একটু বলেন, মনে হয় যে কত টাকা খরচ হয়েছে আর কি? আহ, আসলে ভাই ঢাকাতে যেটা খরচ হয়েছে, এটা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছে এই বিষয় নিয়ে তারা কথা বলবে। এই বিষয় নিয়ে আমরা যদি কথা বলি, বলা যায় আমরা আসলে ছোট একটা পুকুরের মধ্যে আছি। আমরা সাগরকে নিয়ে কথা বলা এটা আমার সমীচীন নয়। যেহেতু আমি ছোট মানুষ, ছোট ছোট কথা বলাই ভালো। বড় বা বড়দের এখানে যে খরচের বিষয় আছে, এটা সিনিয়র যারা আছে নেতৃবৃন্দ, তারাই অবশ্যই এটা ভালো বলতে পারবে। আর আমাদের সংগঠনের সম্পূর্ণ টাকা আসছে আমাদের সাধারণ তৃণমূল পর্যায়ের যারা আছেন তাদের কাছ থেকে। আমাদের বড় ধরনের কোনো ডোনার বা ইনভেস্টর নেই। আমরা নিজেরা নিজেদের অর্থের যোগান দেই, নিজেরা নিজেদের অর্থেই আমরা সংগঠন চালিয়ে থাকি। আহ, যেহেতু আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মস্কো পৌর শাখার সেক্রেটারি দায়িত্বে আছি। আমাদের মতলব পৌরসভার মধ্যে অনেকেই আছেন আমার চেয়ে অনেক যোগ্য, হয়তো সাময়িক সময়ের জন্য আছি। যদি ডাক পড়ে তাহলে অবশ্যই আমার সেই বড় ভাইদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা আবার নিচে নেমে তাদের আন্ডারে কাজ করব। দোয়া করবেন। এটা অনেক কথা বললাম। শুরু করেছিলাম ওই আমাদের এনসিপির বিষয়টাকে নিয়ে, যে আমার তাদেরকে নিয়ে কিছু কথা আরো আগে বলার দরকার মনে করেছিলাম, কিন্তু বলিনি। যেহেতু ছোট একটি দল, নতুন একটি দল, তাদের ভুল ত্রুটি হয় টুকটাক। সেগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি, কিন্তু গতকালকে যে ঘটনাটা এনসিপির এক দায়িত্বশীল ঘটিয়েছে, সেটা কখনোই কাম্য নয়। এটা সম্পূর্ণভাবেই আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, আমি রাজনীতিবিদ হিসেবে বলি না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই ব্যাপারে আমি সম্পূর্ণ নিন্দা জানাই। পাশাপাশি এটাও বলতে চাই, এনসিপি তারুণ্য নির্ভর একটি দল। সাধারণ জনগণ তাদেরকে মহব্বত করে, তার মানে এই নয় তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে। তাদেরকে হিসাব করে পা ফেলতে হবে, এটাই বাস্তব। আপনি কি করেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে দলের জন্য কোনো কিছু, এমন কোনো কিছু করবেন না যাতে দলের ক্ষতি হয়ে যায়। শাকিল ভাই আবার লিখছেন, আহ, আসলে আমার, আমি কখনো কমেন্ট ওরকম ভাবে করি নাই, তা আজকে অনেকেই কমেন্ট করছেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, তাহলে সমন্বয়করা যে কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে অল্প দিনে, সেটা সম্পর্কে কিছু বলেন, এবং চাঁদা
দিতে নিতে গিয়ে ধরা পড়লে সে সম্পর্কে জি শাকিল ভাই, আসসালামু আলাইকুম ভাই। আসলে আমি এই বিষয় নিয়ে আমি আজ কথা বলেছি। আহ চিন্তা করলাম আমি অনেক সময় বিএনপির নামই বলে ফেলি, একটি দল, বড় দল, বৃহত্তম দল, তাদেরকে নিয়ে মাঝে মধ্যে টুকটাক অনেক কিছুই বলেছি। এটা আমি দলের বিরুদ্ধে বলিনি, এটা আমি বলেছি একজন ব্যক্তির বিরুদ্ধে, দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। দল কখনো ওই ব্যক্তির দায় এড়াতে পারে না, সেটা বাস্তব। কারণ দলের মধ্যে থেকেই সে চাঁদাবাজি করেছে। দল তার জন্য অবশ্যই ভুক্তভোগী। এতে দলের নাম ক্ষুণ্ণ হয়, বদনামও হয়। এজন্য এনসিপিকেও আমি সমানভাবে দায় করতে চাই যে এনসিপি এটা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না যে আপনার দল থেকে কোনো একজন ব্যক্তি চাঁদাবাজি করে রাতের আধারে লাখ 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 কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আপনি কিছুই জানেন না। আসলে এগুলো সম্পূর্ণই তদারকি থাকা দরকার, আরো বেশি করে তাদেরকে গাইড দেওয়া দরকার, যাতে করে দলের মধ্যে কোনো দুষ্কৃতিকারী বা অন্যায়কারী না ঢুকে পড়ে। এ ব্যাপারে তাদেরকেই সোচ্চার থাকতে হবে, কারণ দলটি তাদের। এই বিষয় নিয়ে তাদেরই মাথা ব্যথা দরকার আছে, আমি মনে করি। এই বিষয় নিয়ে তাদের চিন্তা করা দরকার আছে আলাদা করে, যাতে করে ভবিষ্যতে এটা যেটা হয়েছে এটা খুবই খারাপ, দুঃখজনক। নতুন একটি দলের জন্য এটা আমরা কখনোই আশা করি না। যেহেতু ঘটিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা আমি দাবি জানাই। সে যেই হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং এনসিপি কে এটার দায়ভার অবশ্যই নিতে হবে। তার যথাযথ জবাবদিহিতার মধ্যে তার আসতে হবে। এটা শুধু এনসিপি কে না, আমি আজকে এনসিপি হয়েছে, এনসিপির ব্যাপারে কালকে যদি ইসলামী আন্দোলনেরও যদি কোনো ব্যক্তি এরকম চাঁদাবাজির সাথে যুক্ত থাকে, আমি তার ব্যাপারেও বলতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আমি দল করি, কিন্তু বিবেককে বিক্রি করে না। আমরা দল করব বিবেককে জীবিত রেখে। যারা দল করে বিবেক বোধ বিক্রি করে, তারা আসলে দল করে না, তারা হইলো গিয়ে চাটার দল। তারা ক্ষমতা লোভী, তারা সামনের নেতৃত্বে যাওয়ার লোভী। আমি মনে করি রাজনীতি করতে হবে, তবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নয়, নীতি নৈতিকতার মধ্যেই থেকেই রাজনীতি করতে হবে, এটাই বাস্তব। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেগুলো ভাসমান, কিন্তু তলে তলে যেগুলো হচ্ছে সেগুলো কি করবেন, তাহলে কি বুঝবো? জি ভাই, শাকিল ভাই হয়তো ভাই পুরোপুরি আমি শাকিল ভাইয়ের ওই লাস্টের কমেন্টটা পড়তে পারি নাই। তবে যাক, আমার বলা একটাই, সবসময় আমি এটাই বলি, যদি আমি যে রাজনৈতিক দল করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যদি আগামী কালকে শুনি এখান থেকে কোনো ব্যক্তি চাঁদাবাজি দুর্নীতি করেছে, আমি সাথে সাথে ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবো। এটাই আমার নৈতিকতা। এটাই থাকা দরকার একটি দলের, একটি দেশের, একটি জনগণের, সাধারণ জনগণ হিসেবে এটাই প্রত্যেকের থাকা প্রয়োজন। নৈতিকতা কখনো বিসর্জন দেওয়া ঠিক না। নীতি নৈতিকতা থাকা একজন মানুষের জন্য অত্যন্ত জরুরি। তাই আমি এনসিপির যারা দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের দলকে আবার সুসংগঠিত করুন। দেশে আপনাদের মতো তরুণদের অবশ্যই প্রয়োজন, অনেক প্রয়োজন। তাই আপনারা আপনাদের সঠিক রাজনীতিতে ফিরে আসুন। যারা দুষ্কৃতিকারী, যারা চাঁদাবাজ, তাদেরকে পরিহার করুন। আপনাদের ইতিমধ্যে অনেক সুনাম হয়েছে, পাশাপাশি অনেক দুর্নামও হয়েছে। তবে এটা বাস্তব, কোনো মানুষ যদি কোনো কাজ করতে থাকে, কোনো কাজ করে, তাহলে তার ভালো দিক খারাপ দিক দুটো দিক থাকে। আমরা শুধু ভালো দিক দেখবো, খারাপ দিক দেখবো না, এটা অবশ্যই সমীচীন নয়। আমরা প্রতিটা মানুষেরই ভালো খারাপ দিক যেগুলো আছে, অবশ্যই এই বিষয়গুলো আমরা আলোচনা করা আমাদের প্রয়োজন। আহ, আজকে আমার বড় ভাই, আহ, এইচ এম আরিফ ভাই, আমার খালাতো ভাই, উনিও আমার লাইভটা দেখতেছেন। আমার বড় ভাইকে আমার শুভকামনা, শুভেচ্ছা জানাই। ভাই, আসসালামু আলাইকুম।
আমার বড় ভাইয়ের সাথে বিগত অনেক দিন হয়েছে কথা হয় না। আহ, ভাইয়ের নাম্বারটাও নাই, থাকলে হয়তো ফোনে কথা বলতাম। ভাইয়া, আরিফ ভাই আপনার নাম্বারটা আমার কমেন্টে দিয়ে দেন, আমি আপনার নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলবো না পরে পার্সোনালি। যেহেতু লাইভে আছি, বড় ভাইয়ের সাথে এরকম কথা বলা যাইব না। তা আসলে অনেক কথাই বললাম, অনেকেই মন দিয়ে শুনছেন জানি না। আবার কথা বলা কারো যদি মনক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কি যদি কোনো ভুল ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, বা অন্য অন্য সময় অনলাইন অফলাইনে থাইকাও ধরিয়ে দিতে পারেন ভুলগুলো। আমি নিজেকে শুধরে নিব। ভুল মানুষ করে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে। আমার কার্যকলাপগুলো যদি কোনো ধরনের অন্যায় বা আপনাদের দৃষ্টিকটু হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, পরবর্তী লাইভে যাতে আমি ওই বিষয়গুলো নিজেকে শুধরে নিতে পারি, এবং কি সমাজের জন্য দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারি। আহ এই কামনা করে, তো আজকের মতো প্রায় যেহেতু 12টা 45 বেজে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই আমার আজকের লাইভটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সজীব ফার্নিচার নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা আবদার, আপনারা বেশি বেশি করে ফার্নিচার কিনুন, আমার থেকে না হলেও অন্য কোনো দোকান থেকে কিনুন, ফার্নিচার ক্রয় করুন। যেহেতু নিজের ফার্নিচারের দোকান, আমার ফার্নিচার অ্যাড কখনো এখন আমি দেই না, আগে ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও করতাম। এখন অনেক দিন হয়ে গেছে ফেসবুকে ইউটিউবে আমি লাইভ করি না ফার্নিচার নিয়ে। তো আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই ভালো থাকতে পারি, আর সমাজের দু একটি ভালো ভালো কথা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আহ, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করতেছি। শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।